ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচারের পরের যে টপিকগুলি ছিল সমস্ত টপিক আজকের এই ভিডিওতে কভার করব। তো দেখো, প্রথম টপিকের নাম হচ্ছে বোরের পরমাণু মডেল গঠনে সাহায্যকারী উন্নত বৈজ্ঞানিক গবেষণা। সেকেন্ড হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য বোরের মডেল, পরমাণুর গঠন সম্পর্কিত কোয়ান্টাম বলবিজ্ঞানের অবতারণা এবং লাস্ট যেটা পরমাণুর কোয়ান্টাম বলবিজ্ঞান মডেল। তো দেখো, প্রথমত আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে কী হয় দেখো, এটা কি, এটা অবশ্যই নিউক্লিয়াস বা এটাকে আমরা কি বলি, কেন্দ্রন বলি। এবার এই নিউক্লিয়াসের চারিদিকে যে আমাদের ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কী করে, বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাই না? এবার রাদারফোর্ড বলেছিলেন যে প্রতিটা পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটা অংশ থাকে, যেটাকে আমরা কি বলছি, কেন্দ্রন বলছি বা নিউক্লিয়াস বলছি। এবার এই যে নিউক্লিয়াস আছে সেটার আকার কী হয় বলো তো, খুবই সামান্য, মানে নিতান্ত অনেক ক্ষুদ্র হয়। কত হয়? এর যে পরমাণুর ব্যাস আছে সেটা 10⁻⁸ সেন্টিমিটার হয়, আর কেন্দ্রনের যে ব্যাস আছে সেটা হয় 10⁻13 সেন্টিমিটার। এবার পরমাণুর সমস্ত ধনাত্মক আধান কি থাকে, এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। আর পরমাণুর কেন্দ্রন ছাড়াও একটা কেন্দ্রীয় বহির্ভূত অংশ অবশ্যই বর্তমান থাকে। এবার পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াস অবশ্যই পজিটিভ চার্জবাহী, আর ইলেকট্রন যেটা আছে সেটা কি নেগেটিভ চার্জবাহী। নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনের মধ্যে ক্রিয়াত স্থির তাড়িতিক আকর্ষণ বল আর ইলেকট্রনের ঘূর্ণনজনিত একটা কি কাজ করে, কেন্দ্রাতিক বল কাজ করে। এবার তাড়িতিক আকর্ষণ বল, স্থির তাড়িতিক যে আকর্ষণ বল আছে আর কেন্দ্রাতিক বল, এই দুটো বল হচ্ছে পরস্পর সমান হয় এবং বিপরীতমুখী হয়। এজন্য কি হয়, এই যে ইলেকট্রনগুলি আছে এই জন্য ইলেকট্রনগুলি কী হয় বলতো, আবর্তনরত অবস্থায় নিজ নিজ কক্ষপথের একটা সুস্থিতি বজায় রাখে আর কখনোই নিউক্লিয়াসের ওপরে আছড়ে পড়ে না। এবার আমরা সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা করব। দেখো, সৌরজগতে সূর্য আছে, সূর্যের চারিদিকে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে যে আমাদের গ্রহগুলি আছে সেই গ্রহগুলো আবর্তন করে। সিমিলার ওয়েতে আমাদের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কী করে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এবার আমরা যদি যে কোনো গ্রহের তুলনা করি তাহলে সূর্যের ভরটা কী হয়, অনেক বেশি হয়। সেম রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রেও ইলেকট্রনের তুলনায় আমাদের নিউক্লিয়াস সেটার ভর বহুগুণ বেশি হয়। এবার সৌরজগতের অধিকাংশ স্থানে কী হয় বলতো, ফাঁকা হয়। আর পরমাণুর ক্ষেত্রেও সেম অধিকাংশ স্থান ফাঁকা হয়। এবার যদি অমিলগুলো বলি বা বৈসাদৃশ্য, সেগুলো হচ্ছে সৌরজগতে সূর্য আর গ্রহগুলো কিন্তু নিস্তরিত হয়, কিন্তু নিউক্লিয়াসে ধনাত্মক ও ইলেকট্রনগুলি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। এবার সূর্যকে কেন্দ্র করে আবর্তিত গ্রহগুলি ভর আর ধর্মে কী হয়, পৃথক, মানে আলাদা প্রকৃতির হয়। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত সমস্ত ইলেকট্রনের ভর ও ধর্ম কী হয়, অনুরূপ হয়। এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি পড়ব। দেখো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে চার্জযুক্ত গতিশীল যে কণা আছে সেটা কী করবে, নিরবিচ্ছিন্নভাবে একটা শক্তি নির্গত করবে। তো সেক্ষেত্রে কী হবে, পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত যদি ইলেকট্রন কণা ঘূর্ণায়মান থাকলে নিরবিচ্ছিন্নভাবে একটা কী করবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে শক্তি বিকিরণ করবে। এর ফলে কী হবে, ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একটা ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে, আর একসময় কী হবে, নিউক্লিয়াসের ওপরেই পতিত হবে, মানে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। এবার সেকেন্ড কন্ডিশন হচ্ছে, ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে কী করে, শক্তি বিকিরণ করলে একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা। নিরবিচ্ছিন্ন বর্ণালী বলতে হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম উৎপন্ন হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে সেটা উৎপন্ন হচ্ছে না, পরমাণু রেখা বর্ণালী বা একটা বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হচ্ছে। তো এই ঘটনা দুটোই থেকে বোঝা যায় যে রাদারফোর্ড মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়াও আরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, যেমন পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলা কীভাবে সজ্জিত থাকে সেটা কিন্তু জানা যায় না। পরমাণুর বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ সম্বন্ধেও ধারণা পাওয়া যায় না। তারপর কক্ষপথগুলিতে আবর্তনরত ইলেকট্রনের যে গতিবেগ আছে, শক্তি, সেটা সম্পর্কেও কিন্তু কোনো ধারণা পাওয়া যায় না। তো এই যে কন্ডিশনগুলো বললাম, এগুলোই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এবার আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব সম্পর্কে জানব।
দেখো বিজ্ঞানী ম্যাক্সওয়েল 1865 খ্রিস্টাব্দে একটা সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তটা কি, যে আলোক হচ্ছে একটা অতি দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত এক প্রকার চলতরঙ্গ। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি আলো হচ্ছে এক ধরনের তড়িৎচৌম্বকীয় তরঙ্গ বা তড়িৎচৌম্বকীয় বিকিরণ। এবার এই তরঙ্গগুলিতে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত একটা পরিবর্তন সংঘটিত হয়। ঠিক আছে, এবার তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের যে অভিমুখ সেটা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। এবার আমরা বিভিন্ন তড়িৎচৌম্বকীয় বিকিরণের উদাহরণ দিতে পারি, যেমন কি হতে পারে তড়িৎচৌম্বকীয় তরঙ্গের উদাহরণের মধ্যে হতে পারে আল্ট্রাভায়োলেট রশ্মি, তারপর এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি। এগুলি তড়িৎচৌম্বকীয় তরঙ্গের বিস্তার লাভের জন্য আমাদের জড় মাধ্যমের প্রয়োজন হয় না, তাই এই ধরনের তরঙ্গ শূন্যস্থানের মধ্যে দিয়েও বিস্তার লাভ করতে পারে। এবার শোষিত বা বিকিরিত যে শক্তি আছে সেটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করতে এবং এই ধরনের যে তরঙ্গ আছে সেটার গতিবেগ আলোক রশ্মির গতিবেগের সমান হয়। মানে আলোক রশ্মির গতিবেগ কত হয়, 3 × 10⁸। এটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স হয়। আর প্রতিটা তরঙ্গের সুনির্দিষ্ট কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা থাকে। এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কাকে বলে দেখো, কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটো শীর্ষের দূরত্বকে আমরা ওর তরঙ্গ দৈর্ঘ্য বলবো। আর কম্পাঙ্ক কি, একটা বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক কি হবে তরঙ্গ অতিক্রম করবে সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই তরঙ্গের কম্পাঙ্ক বা নিউ। আর তরঙ্গ বেগ বা সি, সেটা হচ্ছে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা ওই তরঙ্গের বেগ বলবো। তো আলোর বেগ তোমরা সবাই জানো, একটু সি এর মান কত হয়, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স হয় মিটারে। আর যদি সেন্টিমিটারে বলি তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স হয়। এবার আমরা তড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে জানব। দেখো তড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব আলোক রশ্মির বিস্তার, তারপর হচ্ছে প্রতিসরণ, বিচ্ছুরণ, এই সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেই সমস্ত ঘটনাগুলির ব্যাখ্যা কিন্তু এই তড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্বের দ্বারা দেওয়া যায় না। যেমন এক নম্বর হচ্ছে কি কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালী। আচ্ছা, কৃষ্ণ বস্তু বিকিরণ, তো কৃষ্ণ বস্তু বিকিরণটা এখন আমরা জানবো। প্রথমতই কৃষ্ণ বস্তু মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। কৃষ্ণ বস্তু কি, যে আদর্শ বস্তু কি করে সকল তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শক্তির কি করে শোষণ করে নেয় এবং বিকিরণের সক্ষম হয়, তাকে আমরা বলছি কৃষ্ণ বস্তু। এবার এই যে কৃষ্ণ বস্তু আছে এটার থেকে নির্গত বিকিরণকে আমরা বলছি কৃষ্ণ বস্তু বিকিরণ। কৃষ্ণ বস্তু বিকিরণের ক্ষেত্রে কি হয়, ধরো একটা লোহা আছে, ঠিক আছে, সেই লোহাটাকে তুমি প্রথমত পোড়ালে, একটা লোহা দণ্ডকে উত্তপ্ত করা হলো, প্রথমে সেটা কী হবে, লাল হবে, তারপর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা ধীরে ধীরে হলুদ, সাদা এবং শেষে উচ্চ উষ্ণতায় কী হবে, একটা নীল বর্ণ ধারণ করবে। তো বর্ণের পরিবর্তন নির্দেশ করে যে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে নির্গত বিকিরণ আছে সেটার কম্পাঙ্ক অবশ্যই বাড়তে থাকবে আর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা কী হবে, হ্রাস পেতে থাকবে। তো এক্ষেত্রে এই যে লোহার ব্যাপারটা, লোহা পুড়িয়ে কি হচ্ছে, তার বর্ণের যে পরিবর্তন হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ বস্তু বিকিরণের ক্ষেত্রে কিন্তু তড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্বের ব্যাখ্যা দিতে পারে না। কারণ কি, তড়িৎচৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা জানি যে শক্তির যে শোষণ বা বিকিরণ সেটা নিরবিচ্ছিন্নভাবে ঘটে থাকে। এর থেকে বোঝা যাচ্ছে যে তড়িৎচৌম্বকীয় বিকিরণের শক্তি তার তীব্রতার সমানুপাতিক হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের ওপর নির্ভর করবে না। কিন্তু এই ব্যাপারটা টোটালটাই ভুল হয়ে যায় যখন আমরা সেই লোহা পোড়ানোর ব্যাপারটা জানবো, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে কন্ডিশনটা সেটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। এটা হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বনাম তীব্রতার লেখচিত্র। দেখো এটা হচ্ছে T2 T1, T2 মানে কি, T2 এখানে গ্রেটার দেন T1 ধরা হয়েছে, আর এটা হচ্ছে এইদিকে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর ওদিকে যাচ্ছে তীব্রতা। এবার আমরা আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট সম্পর্কে জানব। তো দেখো, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আলো বা অন্য কোনো বিকিরণ যখন ধাতব পৃষ্ঠের মধ্যে এসে পড়বে তখন ওই যে ধাতব পৃষ্ঠটা আছে সেখান থেকে কী হবে, ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে বা নিঃসৃত হবে। এবার ইলেকট্রন নিঃসরণ যে ঘটনাটা এটাকে আমরা বলছি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ধাতব পৃষ্ঠে আপতিত বিকিরণ যতই ক্ষীণ হোক না কেন, ইলেকট্রনের যে নিঃসরণ সেটা কী হবে, তাৎক্ষণিক হবে। এবার দেখো এক্ষেত্রে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হয়, যেমন হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক কী, তারপর ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক, এগুলা কি। আচ্ছা, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক আমরা কাদের বলছি, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো
কোনো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে কি হয়, আলোক তড়িৎ যে নিঃসরণ আছে সেটা কি হয়ে যায়, মানে সেটা স্টার্ট হয় বা শুরু হয়, তাকেই আমরা ওই ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে থাকি। এবার ওয়ার্ক ফাংশন যদি বলি, তাহলে ধাতব পৃষ্ঠ থেকে প্রতিটা ফোটো ইলেকট্রনের নিঃসরণ ঘটানোর জন্য আমাদের সর্বনিম্ন একটা শক্তি দিতে হয়, যেটাকে আমরা বলি h/0। এই যে সর্বনিম্ন শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ সর্বনিম্ন শক্তির প্রয়োজন হচ্ছে তাকে আমরা বলছি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এবার আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে জানব। দেখো, প্রতিটা কোয়ান্টামে যে পরিমাণ শক্তি নিহত থাকে তা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ যদি বলো ই ভেরিজেস ভি, মানে ই সমান সমান, এখন যদি আমরা ভেরিজেস চিহ্নটা উঠাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে যে এইচ নিউ। এইচ বলতে কি, এইচ বলতে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর এখানে নিউ বলতে হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক গেল। আর যেটা প্ল্যাঙ্ক ধ্রুবক সেটার মান হয় 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে E = NH নিউ। এবার 1 আইনস্টাইন শক্তি সমান N0H নিউ হয়। এটা কন্ডিশন মনে রাখতে হবে। 1 আইনস্টাইন শক্তি সমান কি হয়, যে N0H নিউ এটা হয়। এবার আমরা নিঃসরণ বর্ণালী সম্পর্কে জানবো। দেখো, নিঃসরণ বর্ণালী কি, কোনো একটা আলোর উৎস, যেমন সাদা আলোক রশ্মি হতে পারে, সেই সাদা আলোক রশ্মি থেকে নিঃসৃত আলোক রশ্মিকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লিষ্ট করার পরে আমরা কীভাবে একটা বর্ণালী পাবো। এবার যে বর্ণালীটা পাওয়া যাচ্ছে তাকে আমরা বলবো নিঃসরণ বর্ণালী। এবার এই নিঃসরণ বর্ণালী দুটা প্রকারের হয়, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। এবার নিরবিচ্ছিন্ন বর্ণালী আমরা কাকে বলবো, যে বর্ণালীতে কোনো ভাস্কর উৎস থেকে নিঃসৃত একটা নির্দিষ্ট পাল্লার মানে রেঞ্জের মধ্যে কি হবে, সম্ভাব্য সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো উপস্থিত থাকবে, তাকে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী বলবো। যেমন ধরো এটা যদি একটা প্রিজম হয়, এবার এখানে আমি কি দিচ্ছি, সেই যে ভাস্কর উৎস, সেই ভাস্কর উৎস এটা। এবার এখান থেকে কি হচ্ছে, আলোক রশ্মি বেরোচ্ছে, বেরিয়ে কি হবে, এই প্রিজমের মধ্যে দিয়ে একদম 7টা আলোক রশ্মিতে এইভাবে টোটাল রশ্মিগুলা আমাদের বেরোবে। এটা হচ্ছে একটা ফটোগ্রাফিক প্লেট। আর এখানে আমাদের বর্ণালীর সৃষ্টি হবে। এখানে কি কি হবে, যেমন হচ্ছে রেড হবে, তারপর অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর গ্রিন, ব্লু, ইন্ডিগো আর হচ্ছে ভায়োলেট। এগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। সেম এবার যদি আমরা বলি বিচ্ছিন্ন বা রেখা বর্ণালীর ক্ষেত্রে, তো রেখা বর্ণালীর ক্ষেত্রে কী হবে, যে সমস্ত বর্ণালীগুলি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর রেখার সমন্বয়ে গঠিত হয়, আর আলোক রেখাগুলি কি হয়, পরস্পর থেকে অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকে, তাকে আমরা বলবো বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী। এবার আসি শোষণ বর্ণালী। শোষণ বর্ণালীর ক্ষেত্রে কি হয়, উত্তপ্ত ভাস্কর পদার্থ থেকে নিঃসৃত সাদা আলোকে কি করে, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যদি পাঠানো হয়, তাহলে বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা শোষণ বর্ণালী পেয়ে যাই। এবার আমরা হাইড্রোজেন রেখা বর্ণালী সম্পর্কে জানবো। দেখো, 1885 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বামার হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান অংশ আমাদের সামনে তুলে ধরেন, অর্থাৎ আবিষ্কার করেন। বামার কি করেন, হাইড্রোজেন রেখা বর্ণালীর দৃষ্টিগোচর অঞ্চলে লাল, তারপর নীলাভ, সবুজ, নীল ও বেগুনি বর্ণের 4টা রেখার সন্ধান পান। এগুলিকে তিনি এইচ আলফা, তারপর এইচ বিটা, এইচ গামা আর হচ্ছে এইচ ডেল্টা নামে অভিহিত করেন। এবার আমরা বিভিন্ন সারিগুলির যে প্রযোজ্য সমীকরণ, সেই সমীকরণ সম্পর্কে জানবো। দেখো, লিম্যান সারির ক্ষেত্রে নিউ বার সমান সমান r 1/1² - 1/n² হয়। বামার সারির ক্ষেত্রে নিউ বার সমান সমান r 1/2² - 1/n² হয়। প্যাসেল সারির ক্ষেত্রে কি হয়, নিউ বার সমান সমান r 1/3² - 1/n²। আর ব্র্যাকেট সারির ক্ষেত্রে কি হয়, নিউ বার সমান সমান r 1/4² - 1/n²। ফুন সারির ক্ষেত্রে কি হয়, নিউ বার সমান সমান r 1/5² - 1/n²। আর হামফ্রিজ সারির ক্ষেত্রে কি হয়, নিউ বার সমান সমান r 1/6² - 1/n²। আমাদের যে মেইন ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে এটা, নিউ বার সমান সমান z² × r × 1/n1² - 1/n2²। এবার আমরা বোর তত্ত্বের
যে স্বীকার্য সমূহ আছে সেই সম্পর্কে জানবো। দেখো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি mvr হয় তাহলে এটা হবে n × h/2π, যেখানে m বলতে ইলেকট্রনের ভর, h বলতে কি, h বলতে হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, আর হচ্ছে v বলতে হচ্ছে রৈখিক বেগ বোঝায়। এবার স্বীকার্য যদি 2 বলি, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না আবার শোষণও করে না, এজন্যই স্থায়ী কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ বলা হয়। যেহেতু এরা কি করছে, কোনো শক্তি বর্জনও করছে না গ্রহণও করছে না, সেজন্য আমরা এদেরকে একটা সুস্থিত কক্ষপথ বলতে পারি। স্বীকার্য 3-এর ক্ষেত্রে কি বলা হয়, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটা সুস্থিত কক্ষপথ থেকে কি করে নিম্নতর শক্তির সুস্থিত কক্ষপথে নেমে আসে, তখন কি করে ইলেকট্রনটা তরঙ্গের আকারে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। এবার সিমিলার ওয়েতে যখন ইলেকট্রন কি করবে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন কি করে শক্তির শোষণ করে নেয়। অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা ই সমান সমান কি হয়, E2 - E1 সমান সমান কি হয়, h নিউ। এবার স্বীকার্য 4-এর ক্ষেত্রে কি বলা হয়, সুস্থিত কক্ষপথে আবর্তনকালে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে একটা কি করে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করে। এবার ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল কী হবে, mv²/r, এটার দ্বারা প্রশমিত হয়ে যায়। তো এই সনাতন বলবিদ্যা তথা নিউটন বলবিদ্যার একটা তত্ত্ব সমত্ব। এবার আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো যখন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা ঘোরে তখন দুটো বল ক্রিয়া করে, একটা হচ্ছে অবকেন্দ্র বল আর একটা হচ্ছে অভিকেন্দ্র বল। এবার কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনটার উপর আকর্ষণ বল অর্থাৎ অভিকেন্দ্রিক যে বল আছে সেই বলটা হয় ZE.E/r², মানে এখান থেকে আমরা বলতে পারি যেটা ZE²/r, ZE²/r²। এবার অপকেন্দ্রিক বল যদি বলি, ভি বেগে আবর্তনশীল ইলেকট্রনটার ক্ষেত্রে অপকেন্দ্রিক বল হবে mv²/r। এবার এই দুটো বলকে আমরা কম্পেয়ার করবো, তাহলে এখানে কি হবে ZE²/r² = mv²/r²। এখান থেকে আমরা v² একটা মান পাবো যেটা হবে ZE²/mr। এবার বোরের তত্ত্ব অনুযায়ী আমরা জানি সুস্থিত কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ আছে সেটার মান হয় h/2π, এর অখণ্ড গুণিতক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে mvr সমান সমান হয় nh/2π। এখানে তাহলে v² সমান সমান কি দাঁড়ালো, n²h²/4π² m²r²। এবার দেখো ZE²/mr = n²h²/4π² m²r² কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা r এর মান পেয়ে যাবো। তাহলে r = কি দাঁড়াচ্ছে n²h²/4π² m ZE²। এটাই হচ্ছে তোমার Rn অর্থাৎ nতম কক্ষপথের ব্যাসার্ধের নির্ণয়। এবার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যদি ব্যাসার্ধ বলে খালি কিছুই না, এখানে Rn এর জায়গায় কি বসাবে 1। তাহলে এখানে যদি Rn সমান সমান তোমাকে বের করতে পারলে তাহলে R1 সমান সমান কি দাঁড়াবে, এটার মান দাঁড়াবে এখানে হবে তোমার 1² ইন্টু এখানে হবে h² / 4π m। z এর জায়গায় কি হবে 1, তার জন্য m e² হবে। কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখো, Rn সমান সমান কি হয় a0 n²/z, আর এটা সমান সমান আমরা লিখতে পারি যে R1 × n²/z En = E1 × 1/n²। এই ফর্মুলা দিয়ে তোমাদের অনেক অঙ্ক করতে লাগতে পারে, এই জন্য তোমরা এই ফর্মুলাটা ভালো করে দেখে নিও। এবার আমরা ডি ব্রগলির মতানুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা সম্পর্কে জানব। দেখো সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকার কণা ধর্ম মানে পার্টিকেল যে নেচার হয় আর ওয়েভ নেচার সেটা উভয়ই বর্তমান থাকে। মানে আমরা বলতে পারি ল্যাম্বডা সমান সমান কি হয় h/mv। আচ্ছা h/mv, এবার mv মানে কি হয় p কেন, কারণ ভর ইন্টু বেগকে আমরা কি বলি মোমেন্টাম বা ভরবেগ বলি, তো সেজন্য mv জায়গায় কি লিখছি p লিখেছি। এবার এখানে ল্যাম্বডা হচ্ছে ইলেকট্রনের গতিজনিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, m হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, আর v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর p যেটা সেটা ইলেকট্রনের ভরবেগ। এবার ডি ব্রগলি সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি যে ল্যাম্বডা ভেরিজেস 1/mv হয়, মানে তরঙ্গদৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হয় 1/ভরবেগ, তাই তো। ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কি যে ভরবেগের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, মানে তীব্র বেগে ধাবমান কোনো বস্তু কণার যে ভরবেগ আছে সেটা কণাটি দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়। এবার ডি ব্রগলি সমীকরণের আমরা উপপাদন করব। এক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন নেব। প্রথমত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী যে ইকুয়েশনটা আমরা জানি E = h নিউ,
আর এখানে আমরা আরেকটা ইকুয়েশন নেব, সেটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, অর্থাৎ E=mc²। তো দেখো E= যদি আমরা h নিউ নিই, এবার h ইন্টু নিউ মানে কি হয় c/λ, সেজন্য c/λ লিখলাম। আর আমরা আইনস্টাইনের সমীকরণ জানি যে E= কি হয় mc² হয়। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করব। তাহলে এখানে দেখো কি দাঁড়াবে যে hc/λ সমান সমান এখানে দাঁড়াবে mc²। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান পেয়ে যাচ্ছি h/mc, ল্যামডা সমান সমান h/mc, বা এই mc এর জায়গায় আমরা কি লিখতে পারি mvও লিখতে পারি। m হচ্ছে বস্তু কণার ভর আর v হচ্ছে বস্তু কণার বেগ। এবার আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে জানব। দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে, কোনো গতিশীল অনুবীক্ষণিক কণার আমরা অবস্থান আর ভরবেগ একসঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো না। কণা বলতে কী কী হতে পারে, অণু, পরমাণু, ইলেকট্রন, এগুলি হতে পারে। এবার গাণিতিক রূপ যদি আমরা বলি, তাহলে দেখো যদি কোনো মুহূর্তে অবস্থান নির্ণয়ের জন্য আমরা অনিশ্চয়তার মান ΔX আর ভরবেগটাকে কি পি নির্ণয়ের অনিশ্চয়তার মানের জন্য ΔP ধরি, তবে সেক্ষেত্রে এই যে দুই অনিশ্চয়তার গুণফল সেটা কি হবে h/4π এর সাথে সমান অথবা বেশি হতে পারে, মানে গ্রেটার দেন ইকুয়াল হতে পারে। তো এখানে হচ্ছে ΔX ইন্টু ΔP, এটা কি গ্রেটার দেন ইকুয়াল h/4π। এবার ΔX ইন্টু কি লিখলাম যে Δmv, কারণ পি মানে ভরবেগ হয়, মোমেন্টাম, সেজন্য আমরা এটা এভাবে লিখতে পারি mv গ্রেটার দেন ইকুয়াল, এটা আবার h/4π এর সাথে সমান বা বেশিও হতে পারে। এবার ΔX ইন্টু কি হবে m∆v প্লাস ভি Δm। এটা কেন করলাম, কারণ এটা দেখো m∆v ফর্মে আনার জন্য এটাকে আমি এভাবে ভেঙে লিখলাম। কী করলাম যে m∆v প্লাস হচ্ছে v Δm, এটাও গ্রেটার দেন ইকুয়াল কি হলো h/4π। এবার এটা ΔX ইন্টু এই টোটাল মানটা কি লিখতে পারি যে m∆v গ্রেটার দেন ইকুয়াল কি হলো h/4π। তাহলে এক্ষেত্রে ΔX ইন্টু ΔV গ্রেটার দেন ইকুয়াল আমাদের কি দাঁড়ালো h/4πm। এবার আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। দেখো সাধারণত 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা বর্তমান। কি কি হতে পারে, 1 নম্বর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তারপর সেকেন্ড হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর 4 নম্বর হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্টেশন করি n দ্বারা। তো n এর বিভিন্ন মান বিভিন্ন কক্ষ যেমন অরবিটকে নির্দেশ করে। যদি n1 হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি k কক্ষ বলতে পারি, আর n যদি 2 হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি l কক্ষ। এবার এই যে কক্ষ k l m n o p q, এই কক্ষগুলির শক্তির যদি ঊর্ধ্বক্রমে তুমি সাজাও তাহলে সব থেকে কম হবে k, মানে k লেস দেন l লেস দেন m লেস দেন n লেস দেন o লেস দেন p লেস দেন q হবে। এবার কোনো কক্ষে আবর্তনশীল একটা ইলেকট্রনে যদি আমরা কৌণিক ভরবেগ চাই তাহলে সেটা কি হয় n ইন্টু h/2π হয়, যেখানে n বলতে আমরা বুঝি মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর h বলতে আমরা বুঝি প্ল্যাঙ্কের ধ্রুবক। এবার যদি আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যার কথা ভাবি তো গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দ্বারা রিপ্রেজেন্টেশন করি। এবার l এর বিভিন্ন মান বিভিন্ন উপকক্ষকে নির্দেশ করে। যেমন যদি l 0 হয় তো সেক্ষেত্রে এটা কি হবে s উপকক্ষ হবে, l যদি 1 হয় তাহলে সেটা p উপকক্ষ, l যদি 2 হয় তাহলে সেটা হবে d উপকক্ষ, আবার l যদি 3 হয় সেটা হবে f, আর l যদি 4 হয় তাহলে সেটা হবে g উপকক্ষ। দেখো একদম সোজা, প্রথমত কি l এর মান 0 1 2 3 4 ধরলে, তারপর 0 হলে s, তারপর 1 তাহলে s p d f g এভাবে মনে করে নেবে। এবার কোনো কক্ষে l এর মান যদি 0 থেকে কি হয় n-1 পর্যন্ত হয়, যেমন ধরো 4 নং কক্ষের যদি আমরা কথা বলি সেটা হচ্ছে n কক্ষ, তাই তো, তাহলে 4 নং কক্ষে l এর মান কি হবে 0 1 2 3 এগুলি হবে। এবার তাই 4 নং কক্ষে আমরা 4s তারপর 4p 4d 4f এই উপকক্ষ বর্তমান কোন উপকক্ষে অবস্থিত একটা ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, √l ইন্টু l+1 ইন্টু কি হয় h/2π হয়। এবার আমরা যদি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কথা বলি তো সেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্টেশন করি m এর দ্বারা, m দ্বারা রিপ্রেজেন্টেশন করি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার m এর বিভিন্ন মান কি হয় বিভিন্ন কক্ষকে নির্দেশ করে, যেমন m এর মান কি হয় -l থেকে +l পর্যন্ত হয়। এবার ধরো l এর মান কি হলো 1 হলো, এবার l যদি 1 হয় তাহলে সেটা কি হবে p উপকক্ষ হবে, তো সেক্ষেত্রে m এর মান কি হবে তিনটা হবে, একটা হচ্ছে -1 আর একটা হবে 0 আর একটা হবে +1। এটা কখন হবে যখন l এর মান 1। এবার l এর মান যখন 2 হবে তখন m এর মান হবে কি কি হবে -2 -1 0 +1 +2। সেজন্যই তো আমরা বলি যে d উপকক্ষে কটা, তাহলে 5টা কক্ষক বর্তমান, আর তোমার p উপকক্ষে কটা 3টা, কারণ এখানে 3টা মান আর এখানে কয়টা 5টা।
এবার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্টেশন করি। এস এর বিভিন্ন মান ইলেকট্রনের ঘূর্ণনের দিককে কী করে নির্দেশ করে, মানে এস যদি +½ হয়, হাফ দ্বারা আমরা ইলেকট্রনের ঘূর্ণন কী করি, যে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, আর এস যখনই হাফ হয়ে যাবে মানে -½ হবে, তখন সেক্ষেত্রে আমরা বলবো এটা ঘড়ির কাঁটার বিপরীত, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এটা নির্দেশ করে। এবার আমরা কক্ষ মানে অরবিট কি সেটা জানবো। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলো আবর্তনশীল, সেই যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথ, সেটাকে আমরা কক্ষ বলছি। যেমন ধরো যদি এটা যদি নিউক্লিয়াস হয়, এবার নিউক্লিয়াসের চারিদিকে কি হচ্ছে, এরকম করে ইলেকট্রন ঘুরছে। তো এই যে ঘুরছে এই পথটা কি হতে পারে, বৃত্তাকারও হতে পারে বা উপবৃত্তাকার পথও হতে পারে। এই যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথ, সেটাকে আমরা অরবিট বলছি। এবার অরবাইটাল কি, কক্ষক বা অরবাইটাল হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু এর শক্তি স্তরের মধ্যে অবস্থিত এমন একটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে কি হয়, ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হয়। এবার দেখো, অরবিট আর অরবাইটাল যদি কে n = 1 হয়, তো সেক্ষেত্রে উপকক্ষ বা সাব অরবিট কি হবে 1s। এল যদি n = 2 হয়, তো সেক্ষেত্রে কি হবে 2s 2p। n যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে হবে 3s 3p 3d। n যদি n = 4 হয়, তাহলে সেক্ষেত্রে হবে 4s 4p 4d 4f। এবার ও n = যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে হবে 5s 5p 5d 5f 5g। আর p যদি কত হয় 6 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে 6s 6p 6d 6f 6g। আর কিউ n = যখন 7 হবে, তখন হবে 7s 7p 7d 7s আর হচ্ছে 7g। এবার আমরা পাউলির অপবর্জন নীতি সম্পর্কে জানবো। দেখো, একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টা যে কোয়ান্টাম সংখ্যা আছে, অর্থাৎ n l m তারপর s, এর মান কখনোই একই হতে পারে না। যেমন এক্ষেত্রে দেখো, এটা হচ্ছে সাব অরবিট, কক্ষক সংখ্যা মানে অরবাইটাল, আর উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। যখন s হবে তখন 1 অর্থাৎ s। আর p এর ক্ষেত্রে কয়টা হয়, 3টা, d এর ক্ষেত্রে 5টা। তো 3টার মধ্যে কি হবে px py pz, আর d এর ক্ষেত্রে কি 5 অর্থাৎ dxy dyz dzx, আর d তোমার হচ্ছে x² - y² dz²। আর যখন f হবে তখন হবে 7, g হলে 9। এবার উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের যদি সংখ্যা বলি, s এর ক্ষেত্রে কত হয় 2টা, তারপর p এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন, d এর ক্ষেত্রে 10টা, f এর ক্ষেত্রে 14 আর g এর ক্ষেত্রে 18। প্রত্যেকটি কক্ষকে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা ব্লক চিত্রে বিভিন্ন উপকক্ষ সম্পর্কে জানবো। দেখো, s এর ক্ষেত্রে কি 2টা ইলেকট্রন থাকে। এবার p এর ক্ষেত্রে 3টা কক্ষক অর্থাৎ px py pz, আর d এর ক্ষেত্রে কয়টা, 5টা ঘর থাকে বা কক্ষক থাকে, সেজন্য dxy dyz dzx dx² - y² আর হচ্ছে dz²। এবার আমরা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র পড়ব। একটা নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ খালি থাকবে, ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে কি করবে, ওই কক্ষগুলি দখল করবে, আর এদের ঘূর্ণন কি হবে, একই দিকে হবে। যেমন ধরো এখানে 2টা ইলেকট্রন আছে, তো px py pz, তো কি হবে, প্রথমত একটা ঘরই পূর্ণ হবে, একটা ঘর 2টা ঘর, 2টা ইলেকট্রন, কাজ শেষ। এবার যখন 3টা ইলেকট্রনের কথা আমরা বলছি, তখন দেখো 1 2 3, একটা ঘরে একটা ইলেকট্রন, একটা কক্ষকে একটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। এবার যখন আমরা 4টা ইলেকট্রনের কথা বলছি, তখন দেখো প্রথমত এটা কমপ্লিট হলো pxy, তারপরে যায় px এ আবার আরেকটা ইলেকট্রন অ্যাড হয়েছে, মানে টোটাল 4টা ইলেকট্রন অ্যাড হলো। এবার আমরা বলবো আউফবাউ নীতি। আউফবাউ নীতি কি বলে, ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে আর পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। কখনো কোনো নিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষ খালি রেখে ইলেকট্রন পরের উচ্চ শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করে না। এবার এখানে দেখো, কে এর ক্ষেত্রে 1s, এল এর ক্ষেত্রে 2s 2p, এম এর ক্ষেত্রে 3s 3p 3d, এন এর ক্ষেত্রে কি হয় 4s 4p 4d 4f, ও এর ক্ষেত্রে হয় 5s 5p 5d 5f, পি এর ক্ষেত্রে কি হয় 6s 6p 6d, আর কিউ এর ক্ষেত্রে হয় 7s 7p। তো দেখো, এক্ষেত্রে আমি যদি এটাকে শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তো কি হবে, এইভাবে অ্যারোগুলো দেওয়া আছে। এটার মিনিং প্রথমত 1s হবে, তারপর 2s, তারপর হবে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর হবে 4s, তারপর হবে 3d, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, এগুলো সব লেস দেন। তারপর হচ্ছে 5p, তারপর লেস দেন 6s, তারপর লেস দেন হচ্ছে 4f, তারপর হচ্ছে 5d, তারপর হচ্ছে 6p, তারপর হচ্ছে 7s, তারপর হচ্ছে 5f, তারপর হবে 6d, তারপর হবে তোমার 7d। এবার
যদি 1s তাহলে 1s এর ক্ষেত্রে আমরা হচ্ছে কে কক্ষ বলতে পারি, 2s আর 2p যেটা সেটা হচ্ছে এল কক্ষ, আর 3s 3p 3d হচ্ছে এম কক্ষ। এবার যদি বলে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, তো ক্লোরিন কী হয় তোমরা সবাই জানো, এর পরমাণু ক্রমাঙ্ক কত হয় 17। তো এই ক্ষেত্রে তুমি লিখবে যে 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো 2 2 4 6 কত হয় 10, 10 2 12 আর 5 17, তাহলে ক্লোরিন মিলে গেল। এবার ক্যালসিয়াম 20 কথা যদি ভাবি তাহলে সিমিলারিটি কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 লিখবে। তাহলে 2 2 4 6 10 12 12 আর হচ্ছে কি 12 17 12 13 14 14 আর 16 কত হয় 20, কমপ্লিট। এবার 28 কি নিকেল, তো এই ক্ষেত্রে সেম হবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 8 হবে। এবার ব্যতিক্রম কিছু মৌল আছে, যেমন কি কি আছে, ক্রোমিয়াম, তারপর কপার, এই দুটো হচ্ছে ব্যতিক্রম মৌল। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস এটা হওয়া উচিত যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, কিন্তু এটা হয় না। তার ইলেকট্রন বিন্যাস হয় যে 1s2 2s2 2p6 3s2 3d6 3d5 আর হচ্ছে 4s1। এক্ষেত্রে d5টা যেটা আছে সেটা হচ্ছে হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ, যেটা অধিক স্থায়ী। যেহেতু এটা হাফ ফিল্ড সেজন্য কী হবে, অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস নির্দেশ করবে। এবার সেম আমরা যদি কপারের কথা ভাবি, তো কপারের ইলেকট্রন বিন্যাসও হওয়া উচিত 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, কিন্তু এটা হয় না। এটার ইলেকট্রন বিন্যাস হয় যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এটা প্রথমেরটা কপার কি ছিল, ক্রোমিয়াম ছিল তোমার হচ্ছে হাফ ফিল্ড, তো এটা হবে ফুল ফিল্ড অর্থাৎ d10। এক্ষেত্রে d10 হচ্ছে ফুল ফিল্ড, যা পরিপূর্ণ বা স্থায়ী ইলেকট্রন বিন্যাস নির্দেশ করে। এবার আমরা আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কথা ভাববো। দেখো পরমাণু ক্রমাঙ্ক যদি 20 কম হয়, তো সেক্ষেত্রে তুমি প্রথমত আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিবে। লেখার ক্ষেত্রে আমরা কি করব, আয়নের যে মোট ইলেকট্রন সংখ্যা আছে সেটা নির্ণয় করে সরাসরি ইলেকট্রন বিন্যাস লিখব। ধরো s2 মাইনাস এই আয়নের ইলেকট্রন বিন্যাস করতে বলছে, তো s2 মাইনাস, তো এই ক্ষেত্রে কত হবে 16, দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে 16 প্লাস 2 মানে 18 হয়ে গেল। তাহলে s2 মাইনাসের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, s2 মাইনাসের ক্ষেত্রে তোমার দাঁড়াচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 আর দাঁড়াচ্ছে 3p6, তাহলে হয়ে গেল 18। এবার সিমিলারতে যদি ম্যাগনেসিয়াম 2 প্লাসের কথা ভাবি, ম্যাগনেসিয়ামের কথা হয় 12, তো দুটা ইলেকট্রন বেরিয়েছে প্লাস 2, দুটা ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এখানে কত হবে 12 মাইনাস 2, তাহলে এখানে হবে 10। তাহলে mg2 প্লাসের ক্ষেত্রে কী হবে 1s2 2s2 2p6। কিন্তু যখন পরমাণু ক্রমাঙ্ক 20 এর বেশি হবে, এটা তো আমি প্রথমত বললাম যে 20 এর কম হলে এক্ষেত্রে এটা হবে। এবার 20 এর যদি বেশি হয় তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, তারপরে আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ওকে, চ্যাপ্টারটা আলোচনা করা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টার রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে আরও 6টা চ্যাপ্টার রয়েছে সেই 6টা চ্যাপ্টারের থিওরি প্লাস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।